মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল। জাতীয় সংসদে উষ্ণ অভ্যর্থনা, প্রাতিষ্ঠানিক রূপে গণতন্ত্র, বিজয়ীকে পরাজিত প্রার্থীর অভিনন্দন। তৃণমূল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর উপদেষ্টার পাশাপাশি সামলাবেন দলের সাংগঠনিক দায়িত্ব। বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদি দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। আগের চেয়ে ঢাকার উদ্বেগ বেশি অনুধাবন করছে দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। 7 বাংলাদেশের মধ্যে 5 জনের মরদেহ হস্তান্তর আজ। অভিযানে অসঙ্গতি মেলায় 8টি হোটেল সিলগালা। এবং পরিবেশ ধ্বংস, মাদক সহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা অর্থনীতির ওপর তৈরি করছে বড় চাপ, বললেন সেনাপ্রধান। 2 বছরের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন অভিভাবক পেল বাংলাদেশ। 255 ভোট পেয়ে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফল ঘোষণার পর তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মন্তব্য করেন সরকারি দলের এমপিরা। মুরসালিন হক জুনাইদের রিপোর্ট। সংসদ সদস্যদের অভিবাদনে মুখরিত সংসদের অধিবেশন কক্ষ। বেসরকারি ফলাফল ঘোষণায় দেশের 23তম অভিভাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন। 24 জুলাইয়ে ঐতিহাসিক ক্ষমতার পট পরিবর্তনের পরে নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। 3.5 দশক পরে ইতিহাসের সাক্ষী হওয়া ত্রয়োদশ সংসদে দুপুর 2টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দলের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন। 3 ঘন্টার ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। 20 মিনিট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিইসি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই নির্বাচিত হলেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ভোট শেষে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অতীতে দলকে সুসংহত রাখার অভিজ্ঞতা থেকে নতুন রাষ্ট্রপতি এবার দেশকে এগিয়ে নেবেন বলেও প্রত্যাশা তাদের। আগামী একজন রাজনীতিবিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পেরেছি, এটাই কিন্তু আমার একদিকে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, একটা সংসদের কর্মকাণ্ড, সেটা প্রতিফলিত হয়েছে। যদি 70 দ্বারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে এবং জুলাই যোদ্ধাদের যে আত্মত্যাগ, তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে আজকের এই নির্বাচনী সংস্কৃতির মধ্য দিয়ে। এদিকে আনুষ্ঠানিকতা শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরও সুসংহত হলো। আমরা যৌথভাবে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ।
শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের সুস্থ চর্চা এবং প্রাতিষ্ঠানিক রূপায়ণে রাষ্ট্রপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রের অভিভাবক নির্বাচিত হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে বহু প্রার্থীভিত্তিক এবং ভোটের এই নির্বাচন তাই গণতন্ত্রকে আরও অর্থবহ ও অংশগ্রহণমূলক করে তুলবে। সংসদে ভোটার আইন প্রণেতাদের পাশাপাশি এমন প্রত্যাশা সব মহলে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। একসময় ছিলেন ঠাকুরগাঁয়ের পৌর চেয়ারম্যান, এরপর রাজনীতির বন্ধুর পথে অনেকটা সময় শত নির্যাতন আর নিপীড়নের মধ্যেও দলকে আগলে রাখা বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার রাষ্ট্রপতির আসনে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আদ্যপান্ত জানাচ্ছেন আহমেদ সালেহীন। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং বললো আপনাদের সামনেই, বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন, এর জন্য যুদ্ধ করেছিলাম। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে। মানুষের জন্য যার চোখে অশ্রু, যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছেন ত্যাগের মহিমায়, সেই মানুষটি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন জনতার ভালোবাসায়। দেশকে নিয়ে যার দুচোখ ভরা স্বপ্ন, সেই ফখরুল ইসলাম এবার বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন। 4.5 দশকের বেশি সময় রাজনীতির মাঠে নিজেকে বিলিয়ে দেশের অভিভাবকের আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগ্রামী জীবনে লড়াই আর গণঅধিকারের প্রশ্নে অনমনীয় ছিলেন উত্তর জনপদে জন্ম নেয়া এই রাজনীতিক। নির্যাতন, নিপীড়ন, আবার কখনো বন্দিদশার মতো পথে কাটা ছিল অনেক, কিন্তু তাকে থামাতে পারেনি কোনো অপশক্তি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যিনি ছিলেন আপোষহীন। ছাত্র জীবন শেষে শিক্ষকতা শুরু করলেও ঠাকুরগাঁর সন্তান মির্জা ফখরুল বেছে নেন রাজনীতিকে। 80-র দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে 90-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে পথ চলা শুরু বিএনপির সাথে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রাজনীতির বন্ধুর পথে ছুটে চলেছেন অদম্য গতিতে। 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই প্রজ্ঞাবান নেতা, ছিলেন মন্ত্রীও। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে দলের সাংগঠনিক দায়িত্বভার কাঁধে নেন তিনি। 2016 সালে হন পূর্ণ মহাসচিব। বিএনপির রাজনীতির সবচেয়ে কঠিন সময়ে তিনি হাল ধরেছিলেন দলের। কারা অন্তরীণ বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিক শক্তিতে আগলে রেখেছিলেন মির্জা ফখরুল। এখনো সময় আছে, এই ঘোষণার পরে পরে আপনি পদত্যাগ করুন, অন্যথায় পালাবার পথও খুঁজে পাওয়া যাবে না। ব্যতিক্রমী ব্যক্তিত্ব তাকে আলোচক, সমালোচক কিংবা বিরোধী পক্ষের কাছেও সমীহের আসনে বসিয়েছে। আদর্শ রাজনীতিক হিসেবে তার প্রতি শ্রদ্ধা সর্বজনের। আপামর মানুষের এই নেতা 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাংবিধানিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্বশীল ভূমিকায় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি 26-এর নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে অবদান ছিল মির্জা ফখরুল ইসলামের। তার প্রতিদানও তিনি পেয়েছেন, ঠাঁই হয়েছিল মন্ত্রিসভাতেও। ত্যাগ, সংগ্রাম আর লড়াইয়ের প্রতিদান স্বরূপ বিএনপিও তাকে অধিষ্ঠিত করেছে সর্বোচ্চ সাংবিধানিক পদে। দলীয় মনোনয়নে সব ধাপ শেষ করে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন উত্তর জনপদ থেকে উঠে আসা এই বর্ষিয়ান রাজনীতিবিদ। এর মাধ্যমেই বঙ্গভবনের বাসিন্দা হলেন রাজনীতির জেন্টলম্যান খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের প্রার্থী ডক্টর অলি আহমদ। এদিকে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, গণতান্ত্রিক চর্চার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। নতুন রাষ্ট্রপতিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রূপে বাংলাদেশ। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে 255 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট।
নির্বাচন শেষে বিরোধী দলীয় উপনেতা জানান ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় এমপিরা ভিন্ন মতের কাউকে ভোট দিতে পারেননি। বিজয়ের সম্ভাবনা না থাকলেও গণতন্ত্রের জন্য নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনে অংশ নিলেও এটিকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে তার দল। অভিযোগ করেন, জুলাই সনদ মানার কথা বললেও তা নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায় একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম, কিন্তু আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশকে যদি সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গণভোটের যে রায়, সে রায় অনুযায়ী সামনের দিনে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং গণতন্ত্রের প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার যে নীতি আমরা ধারণ করতে চেয়েছিলাম, সেভাবেই সামনের দিনের এই আনুষ্ঠানিকতা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জিনিসকে ঢেলে সাজানো প্রয়োজন। এদিকে মহাখালীর বাসভবনে গণমাধ্যমে কথা বলেন পরাজিত রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর অলি আহমদ। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নে রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন। জাতীয় সংলাপের প্রশ্নে আপনার নিরপেক্ষ ও সক্রিয় অবস্থান দেশবাসী প্রত্যাশা করে। আপনি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা, আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা। 12 ফেব্রুয়ারির পর আবারও নির্বাচন দেখল বাংলাদেশ। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি পদে ভোট দিলেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। সবার প্রত্যাশা, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। দুঃসময় দলের কণ্ঠস্বর হয়ে ওঠা বিশ্বস্ত পরীক্ষিত রুহুল কবির রিজভীর কাঁধেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব তুলে দিল দল। গণতন্ত্রের 7-এর ক্ষয়ের 6 ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করে বিজ্ঞপ্তি জারি করেছে বিএনপি। 4 দশকেরও বেশি সময় ধরে রাজনীতির ময়দানে হাঁটছেন রুহুল কবির রিজভী আহমেদ। ছোটবেলায় হতে চেয়েছিলেন ট্রেনের গার্ড, কখনো বিজ্ঞানী, আবার কখনো কবি সাহিত্যিক। বন্ধুদের উৎসাহে তিনি হয়ে ওঠেন রাজনীতিবিদ। 1989 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী। দায়িত্ব পালন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন রিজভী। এমনকি তার গায়েবানা জানাজার নামাজও পড়া হয় জেলায় জেলায়। পরে জানা যায় মারা যাননি রিজভী আহমেদ। রিজভী তার রাজনৈতিক ক্যারিয়ারে মোট 18 বার জেল খেটেছেন। অসংখ্য বার রিমান্ডের নামে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। আওয়ামী লীগের 17 বছরে সবচেয়ে কঠিন সময় ও দমন পীড়নের মুখোমুখি হতে হয়েছে তাকে। দলের শীর্ষ নেতাদের অনেকেই যখন কারাগারে কিংবা গ্রেপ্তার এড়াতে অনেকেই যখন আত্মগোপনে, তখন মাসের পর মাস কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে দল সামলেছেন তিনি। একের পর এক মিথ্যা মামলা, হুলিয়া আর গ্রেপ্তারের ভয়কে তুচ্ছ করে দুঃসময়ে তিনিই ছিলেন বিএনপির কণ্ঠস্বর। 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কারামুক্ত হন বিএনপির এই শীর্ষ নেতা। নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের 6 মাসের মাথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিলে খালি হয় দলের মহাসচিবের পদ। দুঃসময়ে বিএনপির কণ্ঠস্বর হয়ে ওঠা এই বিশ্বস্ত পরীক্ষিত রুহুল কবির রিজভীর কাঁধেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব তুলে দিলেন চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী। বিগত সময়গুলোতে দলের দপ্তর সম্পাদক, মুখপাত্র, সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। এখন তাকে দেখা যাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান, নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক কোনো বহুপাক্ষিক মঞ্চ নয়, ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিকভাবেই করতে চায় বাংলাদেশ।
শেখ হাসিনার ভারতে অবস্থান সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ঢাকায় উদ্বেগ দিল্লি অনুধাবন করেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় সালাউদ্দিন লিয়া। ঢাকা নয়াদিল্লি সম্পর্কে নতুন সমীকরণ, আর তার কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রত্যর্পণ, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘদিনের অমীমাংসিত পানি ইস্যু সব মিলিয়ে দিল্লির সঙ্গে আলোচনায় একাধিক কঠিন প্রশ্ন সামনে রাখছে ঢাকা। এ নিয়ে সময় সংবাদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, ঢাকার সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি শেখ হাসিনার ভারতে অবস্থান। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের অনুভূতি দিল্লি এখন আগের তুলনায় বেশি অনুধাবন করছে। একই সঙ্গে বাংলাদেশের হত্যা মামলার আসামি ও অভিযুক্তদের ফেরত দেওয়ার দাবিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। ভারত থেকে আসিয়া কোনো সন্ত্রাসী এখানে ঢাকায় বসে প্রেস ব্রিফিং করতে পারবে না। তো আমার এখানে যদি আমি জায়গা দিই না, প্রাইভেট হোক আর পাবলিক হোক, অন্যখানে কেন এটা টেররিস্টকে জায়গা দেওয়া হবে? ইট ওয়াজ এই ইনসাল্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ অ্যালাউইং হার দিস স্পেস। এই রিসেন্ট কয়েকদিন আমরা দেখতেছি ভারত থেকে মোটামুটি এটা পজিটিভ কথাবার্তা হচ্ছে এবং একটা রিয়েলাইজেশন, স্ট্রং রিয়েলাইজেশন হয়েছে যে 5 অগাস্টে পালিয়ে যাওয়া স্বৈরাচার সন্ত্রাসী শেখ হাসিনা যে কথাবার্তা বলছে, এইটা বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টকে হার্ট করেছে। অ্যান্ড ভারত হ্যাজ নোটেড দ্যাট। লেট আস সি, আলাপ আলোচনা তো করতে হবে এবং পজিটিভলি দুই দেশের লিডারশিপ পজিটিভলি মাইন্ডসেট নিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান হইতে পারে। সব আলোচনা ছাপিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সামনে রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম শীর্ষ বৈঠক কোথায় হবে? এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদীর প্রথম বৈঠক চায় ঢাকা। সম্মানজনক স্থান থেকে আমন্ত্রণ হইতে হবে এবং ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, যদি আমরা যখন দেখবো দ্য টাইমিং ইজ রাইট, উই আর উইলিং টু ভিজিট। দুইটা গুরুত্বপূর্ণ দেশ, উই আর নেইবার্স, উই শুড ইনভাইট ইচ আদার টু আওয়ার হোমস। প্রথম ভিজিট কেন ব্রিক্সের আওতায় হবে? প্রথম ভিজিট হবে ভারতের আমন্ত্রণে। ইট শুড বি আ বাইল্যাটারাল, নট ইন সাম মাল্টিল্যাটারাল ফোরাম। মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে এবার বিভিন্ন কথাবার্তায় যদি আমরা একটা জায়গায় আসতে পারি, তাহলে হতেই পারে, আগেও হতে পারে, পরেও হতে পারে। এই রাজনৈতিক বোঝাপড়া কতটা কার্যকর সম্পর্কে রূপ নেয় তার উপরই নির্ভর করছে সম্ভাব্য দিল্লি সফর ও পরবর্তী সমীকরণ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়। এতে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশ নেন। সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় করা এবং দলকে শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। ২৮ দিনের দায়িত্ব শেষে বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যরা গার্ড অব অনারে বিদায়ী অভিবাদন জানান তাকে। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরাও আনুষ্ঠানিকভাবে বিদায় জানান অস্থায়ী রাষ্ট্রপতিকে। মাত্র 4 সপ্তাহের জন্য সাংবিধানিক সর্বোচ্চ পদের দায়িত্ব, এর মধ্যেই মন জয় করেছিলেন বহু মানুষের। বিদায় বেলায় শুভেচ্ছায় সিক্ত অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানান তাকে। বৃহস্পতিবার বঙ্গভবনে শেষ কর্মদিবসে পুরো আয়োজন ছিল অস্থায়ী রাষ্ট্রপতির বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে। শেষ বেলায় পরিদর্শন বইতে স্বাক্ষর করে নিজের মতামত লিখেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর বিদায় নেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে।
জাতীয় সঙ্গীত আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সশস্ত্র সালাম জানায় বিদায়ী রাষ্ট্রপতিকে। এ সময় রীতি অনুযায়ী প্যারেড পরিদর্শন করেন হাফিজউদ্দিন। অশ্বারোহী দলের বিদায়ী অভিবাদন আর বর্ণিল রাষ্ট্রাচারে বঙ্গভবন ছাড়েন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজউদ্দিন আহমদ। সুসজ্জিত গাড়িবহরে বঙ্গভবনকে পেছনে ফেলে এগিয়ে যান ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিক হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। ২৪ জুলাই অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব ছাড়লে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ৩.৫ দশকেরও বেশি সময় পর রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় ১ মাসেরও কম সময়ে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতের মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। বৃহস্পতিবার কলকাতা পৌরসভা, দমকল ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারা ৮টি মাঝারি মানের আবাসিক হোটেল বন্ধের নোটিশ দিয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় লাইসেন্স ও নথিপত্র ছাড়া হোটেল ব্যবসার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মার্কো স্ট্রিটের এই ভবনটিতে রয়েছে ছোট বড় ও মাঝারি মানের প্রায় 10টি আবাসিক হোটেল। বৃহস্পতিবার দুপুরের পর কলকাতা পৌরসভা, দমকল বিভাগ ও পুলিশের একটি যৌথ তদন্তকারী দল এখানে অভিযান চালায়। অভিযানের সময় তদন্তকারীদের চোখে একাধিক গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। এই ভবনের ৮টি আবাসিক হোটেলকে শুক্রবার বন্ধ করার নির্দেশ দিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। যদিও স্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন, মির্জা গালিব স্ট্রিটের দুর্ঘটনার পর তারাও এখন অনেকটা বেশি সতর্ক। সরকার যদি সবাইকে সহযোগ করেন, একটু গাইডলাইন দিন, क्या भाई तो এরকম করো আর একটু সময় দিবে, তাহলে সব লোক করবে। যে না করবে ওকে প্লান্টি করেন, ওকে যে কানুনি উচিত আছে ও করেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কো স্ট্রিটের একটি ব্যাংকোয়েট হলে পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট থানার শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের জরুরি বৈঠক হয়। বৈঠকে পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিয়ে ব্যবসা করতে হলে অগ্নি নিরাপত্তা সহ সমস্ত বিধি মেনে চলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। তবে হোটেল বন্ধ না করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও জমা দেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। পার্ক স্ট্রিট থানা আমাদের এটা অ্যাওয়ারনেস করলো যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা যে কেন হলো, কি কারণে, তার জন্য যেহেতু এর উপরে একটা অ্যাকশন হতে পারে, সেই জন্য সব হোটেলওয়ালাকে বললো যে আপনাদের যে পেপার আছে এইগুলো ঠিক করো, ফায়ার থেকে নিয়ে লাইসেন্স, ট্রেড লাইসেন্স। 19শে আগস্ট কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু হয়। এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিকের মরদেহ শুক্রবার বাংলাদেশে নেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার পরিবারের 4 সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত হয়েছে সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানেরও। 23 নম্বর মার্কো স্ট্রিটের এই বহুতলে অসংখ্য ছোট বড় আবাসিক হোটেল ছিল এবং তাদের মধ্যে অন্ততপক্ষে 8টি আবাসিক হোটেলকে ঠিক এইভাবেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে সিলগালা করে দেওয়া হলো এবং সংশ্লিষ্ট আধিকারিকরা বললেন যে নিয়ম না মেনেই এই আবাসিক হোটেলগুলো এখানে ব্যবসা চালিয়ে আসছিল। কলকাতার মার্কো স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতে চিকিৎসা শেষে ফেরা হলো না দেশে। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন কেড়ে নেয় প্রাণ। নিহত 2 বাংলাদেশের গ্রামের বাড়ি সাতক্ষীরায়, শোকের মাতম। দ্রুত তাদের মরদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা চায় স্বজনরা। সুস্থ হয়ে বাড়ি ফেরার ঠিক আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু। বাড়ি জুড়ে শোকাবহ পরিবেশ।
বুধবার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি ও 2 ভারতীয় নিহত হন। তাদের মধ্যে 2 জন সাতক্ষীরার বাসিন্দা। কালীগঞ্জের বড়িয়া গ্রামের আলিমুজ্জামান সাজু চিকিৎসার জন্য যান কলকাতায়। দেশে ফেরার আগের দিন ঘুমের মধ্যে হোটেলে আগুনে দগ্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সন্ধ্যা 6টার সময় সংবাদ পাইছি মারা গেছে। চিকিৎসার জন্য কলকাতা যায়। কলকাতায় যে হঠাৎ আমরা জানতে পারি যে ওই হোটেলে ও মারা গেছে। কোনো মানুষ ওনাকে খারাপ বলতে পারবে না গ্রামে। সরকারের কাছে এই আবেদন যে আমাদের ছোট ভাই, সেজন্য আমাদের কাছে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। তেতুলিয়ার ঘোষপাড়ার বাসিন্দা রেপ্তি সরকারের বাড়িতেও শোকাবহ পরিবেশ। স্ত্রীর মৃত্যুর খবরে শোকে পাগল প্রায় স্বামী বাড়ি থেকে বেরিয়ে এখনো নিখোঁজ। স্বজনরা জানান রেপ্তির শ্বশুর শাশুড়ি ভারতে বসবাস করেন। তাদের সঙ্গে দেখা করতে ও চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। সে অসুস্থ ছিল, ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়া গিয়েছিল। আর ওরা শ্বশুর শাশুড়ি এখান থেকে 15 বছর আগে এখান থেকে চলে গেছে। ওরা ওখানে বসবাস করে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন স্বজনরা। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, এই ঘটনায় সব ধরনের সহযোগিতা করবে ভারত। ভারতের কলকাতায় নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 ব্যক্তির 7 জনেই বাংলাদেশের। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের নিজ এলাকা ও পরিবারে এখন শোকের মাতম। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে কলকাতায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে হাইকমিশনার বলেন, মর্মান্তিক এই ঘটনায় যা করণীয় সব ব্যবস্থা নেবে ভারত সরকার। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে দিল্লি। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, উই আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলকাতায় অগ্নি দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের বিষয়টি আলোচনায় আসেনি। কোনো আলোচনা হয় না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা তারা অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর রোহিঙ্গা সংকটকে টাইম বোমার সঙ্গে তুলনা করে মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য বলেছেন, আগামী বছর দুয়েকের মধ্যে এ সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স 2026-2 সমাপনী অনুষ্ঠান। অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সামরিক কর্মকর্তা, চিকিৎসক, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি। 37 জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে সনদ বিতরণ অনুষ্ঠানে ফেলোরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ প্রকাশ করেন তারা। আমি আসলে সেই ক্যাপস্টোনের সদস্য যেখানে সবচেয়ে বেশি নারী পার্টিসিপেন্ট ছিল, এবং এই জন্য আমি গর্বিত। এবং সেই কারণে যেটা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় কমান্ড্যান্ট আমাদেরকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছেন। ওনার সবগুলো কথার মধ্যে ছিল দেশপ্রেম, কিন্তু শাড়ি পরতে গেলে বাংলাদেশি শাড়ি পরতে হবে। রোহিঙ্গা সংকট প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, যে কোনো সময় এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটা এক সময় ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স পরে এটা ইট মাইট বি আউট অফ কন্ট্রোল অফ আস। এটা প্রথমেই 2017-এ যদি স্পাইনওয়ালা গভর্নমেন্ট থাকতো তাহলে ওটা ওই সময় কন্ট্রোল করা যেত। But since we had a spineless government at that time, এই জিনিসটা আজকে একটা বিরাট বেলুন হয়ে আমাদের এখানে আবির্ভূত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, দেশের পরিবেশ ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট। এছাড়া মাদক পাচার, চোরাচালান সহ নানা অপরাধের সঙ্গেও জড়িত তারা। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে
ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেছেন, যা দেশের সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হলেও উদ্বিগ্ন না হয়ে একসঙ্গে মোকাবেলার জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল করেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করে কথা বলেন তিনি। জানান 2 ডোজের এই টিকা 1 বছরের বেশি বয়সী 50 লাখের বেশি মানুষকে দেয়া হবে। দেশে বছরে কলেরায় আক্রান্তের হার 1000-এ 2 জন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন প্রায় 6,65,00,000 মানুষ। ঝুঁকি কমাতে সারা দেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করেছে সরকার। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। নানা উদ্যোগে কলেরা নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, পুরোপুরি নির্মূলের লক্ষ্যেই টিকার ক্যাম্পেইন শুরু করেছেন সরকার। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে উল্লেখ করে মন্ত্রী দাবি করেন, এতেও উদ্বিগ্ন নন তারা। We all unitedly fight against all the wars, all the diseases. And we become successful to a good extent. বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যুদস্ত, তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। ঝুঁকি বিবেচনায় লালবাগ, গেন্ডারিয়া, কামরাঙ্গীরচর ও কদমতলী টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমেই কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। আলাদা অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার। সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একসাথে কাজ করে সবাই মিলে আমরা আগের মতোই এই কর্মসূচিকে সফল করতে পারবো। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ কলেরা টিকা দেয়া হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের অভাবে পাম্পে পাম্পে যানবাহনের সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও মিলছে না চাহিদা মতো। এতে বিপাকে পড়েছেন গাড়ির চালক ও যাত্রীরা। এদিকে মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় তৈরি হচ্ছে ভোগান্তি বাড়ার শঙ্কা। ঘুরছে না চাকা, চলছে না গাড়ি, ফিলিং স্টেশনের লাইনেই কাটছে ঘন্টার পর ঘন্টা। টানা 1 মাসের বেশি সময় ধরে চলছে গ্যাস সংকট। মাঝে কয়েকদিন সংকট কাটার আভাস মিললেও নানা জটিলতায় কাটছেই না দুর্ভোগ। এমন পরিস্থিতিতেই বুধবার মহেশখালীর এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, 3 থেকে 4 ঘন্টার ভোগান্তির পর মিলছে কাঙ্ক্ষিত গ্যাস। এখন একবারে প্রেসার টেসার কম, 3-4 ঘন্টা লাগে সিরিয়ালে দাঁড়ায় থাকতে, তারপরও পাওয়া যাচ্ছে না। যে 200-250 টাকার গ্যাস ভরি ভাই, এই গ্যাসে সারাদিন আমরা চালাইতে পারি না, টেনশনে থাকতে হয়, বুঝছেন, যে গাড়িটা আমরা মালিকের ডিউটিটা ঠিক মতো করতে পারবো কিনা। সকাল 8:30টায় আমি সিরিয়ালে দাঁড়াইছি, এখন প্রায় 12টা বাজতেছে, তো তাও ফুল প্রেশার নাই। গ্যাস নিতে নিতেই তো আমাদের দফা সারা, এখন তারপর চলবো কেমনে, কি করবো কেমনে, এইভাবে কি দিন যায় একটা ড্রাইভারের, মানুষের। রাইড শেয়ারিং গাড়ি ও সিএনজির চালকদের আয় রোজগার তলানিতে নামায় বেহাল অবস্থা তাদের। যে অবস্থা, আমরা গাড়ি চালাই ভাত খেতে পারতেছি না, আমাদের সংসার চলতেছে, বাচ্চা কাচ্চারা চলতে পারতেছে না। এই মানে অবস্থা চলা যাবে না, পরিস্থিতি প্রচুর খারাপ। মালিকরা কয় গাড়ি চালালে চলো, না চালো 1200 টাকা জমা দিতে হইব,
এই অবস্থায় আছি, আমরা বহুত কষ্টতে আছি এখন। এদিন চট্টগ্রাম নগর জুড়েও ছিল তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। আজকে ভোর 3:30 বাজে আসছি, এখনো পর্যন্ত বসে আছে, এখনো গ্যাস পাই নাই। সমস্যার কারণে ভাড়া মারতে পারি না ঠিকমতো গ্যাস পাই না, নাই ঘুম নাই খাওয়া। কালকে রাত্রে সিরিয়াল দিয়েছে, গ্যাসটা পাই না, আর কবে আসবে ঠিকানা এবার দিতে আসে না। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের দাবি জানান পরিবহন সংশ্লিষ্টরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার তালিকা তৈরিতে জালিয়াতির অভিযোগ উঠেছে। পাজিয়া ইউনিয়নের গড়ভাঙা বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে 2 জামায়াত নেতার নাম তালিকায় যুক্ত করার অভিযোগ মুসল্লিদের। প্রতিকার চাইতে গিয়ে উল্টো বরাদ্দ অন্য মসজিদে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে তারা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের গড়ভাঙা বাইতুন নূর জামে মসজিদ। দীর্ঘদিন ধরে এই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আব্দুর রহমান এবং খাদেম হিসেবে আছেন আব্দুর রাজ্জাক। কিন্তু সরকারি সহায়তার তালিকা প্রণয়নের সময় ঘটে চরম জালিয়াতি। অভিযোগ উঠেছে প্রকৃত ইমাম ও খাদেমকে বাদ দিয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তবিবুর রহমানকে ইমাম এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে খাদেম দেখিয়ে তালিকা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে জামায়াতের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর কাছে লিখিত অভিযোগ দেন বিক্ষুব্ধ মুসল্লিরা। পরে ওই এমপি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে। কিন্তু অভিযোগ উঠেছে কোনো তদন্ত ছাড়াই দলীয় স্বার্থ রক্ষায় সে বিতর্কিত তালিকাটি পুনরায় দফতরে পাঠিয়ে দেওয়া হয়। সবশেষ বিতর্ক এড়াতে স্থানীয় এমপি পুরো মসজিদের নাম পরিবর্তন করে অন্য একটি মসজিদের নামে তালিকায় অন্তর্ভুক্ত করেন। এতে ক্ষোভ আরো বেড়ে যায় এলাকাবাসীর। মসজিদের ক্যাশিয়ার মোহাম্মদ আব্দুল তবিবুর রহমান সে আমার স্থানে অর্থাৎ ইমামের স্থানে তার নাম দিয়ে দেয়। ইমাম এবং খাদেমের নাম বাদ দিয়ে জামাতের তবিবুর রহমানের যে ক্যাশিয়ার ওর নাম দিয়েছে, আর খাদেমের জায়গায় আব্দুল মোতালেবের নাম দিয়েছে। আমাদের মসজিদের টাকা নিয়ে অন্য মসজিদে দিচ্ছে, আমাকে মসজিদ বঞ্চিত করিয়ে দুর্নীতি করতেছে, আমরা এটি চাই না। আমাকে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম এরাই প্রাপ্য, এরাই পাবে। এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। ফোনে সাড়া দেননি যশোর 6 আসনের স্থানীয় সংসদ সদস্য। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তালিকা চূড়ান্ত করার আগে আরও যে অধিকতর যাচাই বাছাই করা হবে, যে অভিযোগগুলো আছে এগুলোর বিষয়ে তদন্ত হয়ে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে ইমামদের 5,000, মুয়াজ্জিনদের 3,000 ও খাদেমদের 2,000 টাকা করে সম্মানী দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। কেশবপুরের 11টি ইউনিয়নের 77টি মসজিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সময় সংবাদ, যশোর। আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রাকে উপজীব্য করে 8টি নাটক নিয়ে শুরু হয়েছে ঢাকা নাট্যোৎসব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে হৃদয়ে ঢাকা 416 কর্মসূচির অংশ হিসেবে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। ঢাকার অলিগলি, পুরান বাড়ি আর শত শত বছরের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে নানা গল্প। সেই গল্পই এবার উঠে আসছে মঞ্চে। ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ঢাকা নাট্যোৎসবের চতুর্থ দিনে মঞ্চস্থ হয় নবনাটের ভেলকি। মলিয়েরের মূল রচনা থেকে ভেলকি অনুবাদ করেছেন শওকত হাসান। রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন এসকে রতন। মানুষকে মোহে আটকে কিংবা ভয় দেখিয়ে কিভাবে স্বার্থ হাসিল করা যায়, নাটকের গল্পে উঠে এসেছে সেই চেনা বাস্তবতারই রসাত্মক রূপ। এই নাটকের যে গঠন রেগুলার দর্শকের জন্য, যে যারা শুরুতে ধরতে পারে। মঞ্চের প্রতিটি চরিত্রে নাট্যকর্মীদের অভিনয় আর প্রাণবন্ত উপস্থাপনা তৈরি করেছে অন্যরকম আবহ। এটা আমার প্রথমবার মঞ্চে ছিল এবং সেই ক্ষেত্রে আমি একটু নার্ভাস ছিলাম। দর্শককে বোঝাতে গেলে আমাকেও এটা প্লে করে আমাকেও বুঝতে হবে যে হ্যাঁ আমি ফিল করছি। যতটুকু ছিলাম স্টেজে আমি এনজয় করেছি। তবে শুধু নাটক নয়, বিকেল থেকেই উৎসব প্রাঙ্গণে থাকছে উন্মুক্ত সাংস্কৃতিক আয়োজন। পুরান ঢাকার বাসিন্দাদের প্রত্যাশা, এমন আয়োজন শুধু বিনোদন নয়, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে এই
জনপদের সংস্কৃতি ও ঐতিহ্য। ঢাকাবাসীদের সংগঠনগুলোর যে আসলে জায়গা নেই, সাংস্কৃতিক চর্চা করার জন্য হল নেই, অর্থনৈতিক সহযোগিতা নেই, এই জায়গাগুলো আমরা পরিবেশনের মাধ্যমে বোঝা দিতে যাচ্ছি। এই উৎসবের মাধ্যমে আদি ঢাকার শিল্পীরা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে তাদের দলকে বিকশিত করার। এই ধরনের উৎসব প্রতি বছর যদি আমরা করতে পারি তাহলে আর সবাই মানে একটা সংস্কৃতির একটা সুন্দর সুবাতাস বইবে আমাদের এই পুরনো ঢাকায়। 416 বছরের ঢাকার গল্প তাই শুধু পুরনো স্থাপনা কিংবা ইতিহাসের পাতায় নয়, বেঁচে থাকুক মঞ্চের আলোয়, মানুষের কণ্ঠে আর সাংস্কৃতিক আয়োজনে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও এমন হুমকির আগে ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিতও দেন ট্রাম্প। এদিকে হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প মানচিত্র প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ইরানের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে তেহরান। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে আইন বিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু অন্য একটা দেশে আছি। এই অন্য দেশে থাকা অবস্থায় আমাদের কিন্তু সেই দেশের আইন কানুনকে আমাদের সবসময় কিন্তু দেখতে হবে যে আমরা যেন সেই দেশের আইন কানুন মেনে চলি। সেই দেশের যে বিষয়গুলো হচ্ছে ওই দেশের সংস্কৃতির সাথে যায়, ওই দেশের খাদ্যাভ্যাসের সাথে যায়, ওই দেশের এবং ছোট্ট একটা কথোপকথনের সাথে যায়, ওগুলোকে আমরা একটু সিরিয়াসলিভাবে দেখবো, আমরা একটু ওই দেশের আইন কানুনগুলোকে মেনে চলবো। অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট হারলেও কঠোরভাবে ফিরে আসতে সক্ষম। ম্যাকাইতে জয় পেতে হলে ডারউইনের মতো বা তার চেয়েও ভালো পারফর্ম করতে হবে, এমনটা জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। ডারউইনের জয়কে কোচিং ক্যারিয়ারের সেরা জয় বলে মন্তব্য করেছেন তিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা প্রস্তুতি নিচ্ছে দল। পেসারদের ওপর আস্থা এই ক্যারাবিয়ানের। ম্যাকায়ে প্রথমবার গোটা দল অনুশীলন করলেও হালকা অসুস্থতার কারণে ব্যাটিং করেননি তানজিদ তামিম। আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। প্রথমবারের মতো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পা রাখল বাংলাদেশ দল। হোটেল থেকে মাঠে পৌঁছেই ক্রিকেটাররা ছুটে গিয়েছেন উইকেটটা দেখতে। টেস্ট ক্রিকেটে একেবারে নতুন একটি উইকেট এবং যেখানে ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ, এই উইকেটের অভিষেকের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ দল। পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মূল মাঠে মূলত শুরুটা করেন যে রানিং দিয়ে, তারপর হালকা স্ট্রেচিং এর যেই কাজগুলো থাকে সেগুলো সেরে এই ম্যাকায়ের মূল গ্রাউন্ডের মধ্যে কিন্তু তারা ফিল্ডিং অনুশীলনটা করেছে। লম্বা ক্যাচিং প্র্যাকটিসের সঙ্গে আশিক মজুমদারকে আমরা দেখেছি স্লিপ ক্যাচটা নিয়ে। বাতাসের গতি কোন দিকে রয়েছে তার উল্টো দিকে যে আসলে তারা অনুশীলনটা করেছেন, ক্যাচ প্র্যাকটিসটা করেছেন, কারণ এই মাঠে বাতাসটা প্রচণ্ড এবং সেই বাতাসটা ভোগাতে পারে। সেটা সুবিধা হয়তো বাংলাদেশ নিতেও পারে। বোলিংয়ে ফিল্ডিং সেশনটা শেষ করে ব্যাটিং করেছে মুশফিকুর রহিম, কিছুটা চোট পেয়েছিলেন, তবে সেই চোটটা খুব বেশি বড়সড় কোনো চোট নয়। ডারউইন থেকে ম্যাকায়ের যেই কন্ডিশন অনেকটা ভিন্ন কন্ডিশন। এখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে এবং কি উইকেটের চরিত্রটাও কিছুটা ভিন্ন। এখানে মাঠের উপর ঘাস রয়েছে। পিচ দারুণ, কিছুটা ঘাস আছে, অনেক শক্ত, ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা। টেস্ট 5 দিনে যাবে কিনা আসলে আমি জানি না, সম্ভবত কিউরেটরের সঙ্গে কথা বলে তারপর বলতে পারবো। তাসকিন আহমেদকে দেখেছি ইবাদতকে নিয়ে একেবারে একসঙ্গে বোলিংটা করতে, একেবারে জুটি বেঁধে বোলিং করার যে বিষয়টি মাঠে থাকে সেটা কিন্তু অনুশীলনেও দেখা গেছে। এই উইকেটে পেসারদের গুরুত্ব অনেক বেশি এবং উইকেট নিয়ে আসলে কোচ বলছিলেন যে ভালো অবস্থায় আছে। তিনিও আশাবাদী যে এই ম্যাচে বাংলাদেশ দল ইতিবাচক পারফর্ম করবে। অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল, তবে টেস্ট ক্রিকেটই সেরা। আমি সব বোলারকে নিয়েই খুশি। প্রত্যেক বোলারই আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। অস্ট্রেলিয়ার সবাই ভালো ব্যাটার, ফলে যখন এমন জায়গায় তাদেরকে মোকাবেলা
মোকাবেলা করবেন, আপনাকে ধারাবাহিক হয়ে তাদেরকে পরীক্ষায় ফেলতে হবে। ফিল সিমন্সের এটা জানা আছে অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা চাপের মধ্য থেকে ঘুরে দাঁড়াতে পারে। আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি 1% উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে। ডারউইন থেকে যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ নিয়ে এসেছে সেটাকে কাজে লাগাবে নিঃসন্দেহে, এবং ম্যাকাইতে এসে কিন্তু এরই মধ্যে অনুশীলন সেশনটাও সেরে ফেলেছে। পরিকল্পনা প্রস্তুত, এখন বাস্তবায়নের পালা। নিঃসন্দেহে এই মাকাইতে ইতিবাচক কিছুর অপেক্ষায় সবাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকাই, অস্ট্রেলিয়া। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গত 2 বছরে বিসিবির লোকসান হয়েছে 40 কোটি টাকা। তাই অগোছালোভাবে এবার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের বোর্ড। ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরের বছর ভালো টুর্নামেন্টের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করেন তামিম। এছাড়া আগামী বছর ফ্র্যাঞ্চাইজিগুলোর দল নিতেও বেশ কিছু নতুন নিয়ম মানতে হবে বলে জানান বিসিবির সভাপতি। আমি এভাবে করে করবো না, আমি কয়েকবারই বলেছি। আপনাদের থেকে আমাকে 10টা ক্রিটিসিজমও শুনতে হয়, আই এম ওকে উইথ ইট। অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফারুক আহমেদ আয়োজন করেছেন। গেল বছর অক্টোবরে নির্বাচিত হয়ে প্রথম মিটিংয়ে বুলবুল দিয়েছিলেন বিপিএল আয়োজনের ঘোষণা। তবে এর চেয়ে বেশি সময় পেয়েও এই টুর্নামেন্ট থেকে হাত গুটিয়ে নিয়েছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ব্যাখ্যা দিয়েছেন কেন নিয়েছেন এমন সিদ্ধান্ত। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওটা না। পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগানো। এই বিপিএল দিয়ে আর্থিকভাবে কিছুটা লাভবান হন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। তার উপর প্রেসিডেন্ট নিজেই হয়েছেন আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান। তার দেশেই হচ্ছে না টুর্নামেন্ট। আমি আমার কমিটিতে আছি, আমার একটা বড় পদ আছে, আর আমার নিজের দেশে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটই সব অনিয়ম চলছে। ওটা বেটার না এই স্টেপটা নেওয়া যে আমি এখন এটা আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি, বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম। ওই প্লেয়াররাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে দে অলসো এগ্রি টু দ্য ফ্যাক্ট যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। ফারুক বুলবুল আমলে গেল 2 আসরে বিপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি সুনাম ক্ষুণ্ণ করেছে টুর্নামেন্টের। বুলবুলের সময় মহা আয়োজনে ফ্র্যাঞ্চাইজি দেয়া হলেও টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে সরে যায় মালিক পক্ষ। তবে পরবর্তী আসরে দল নিতে মানতে হবে কঠিন শর্ত। আসতে পারে অন্য দেশের ফ্র্যাঞ্চাইজিও। একটা ফ্র্যাঞ্চাইজি 4-5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে টুর্নামেন্টের মধ্যে খেলছি, এরকম যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড হয় বা আমরা তাদেরকে আনতে পারি, অটোমেটিকলি ক্রেডিবিলিটি গ্রোস। বিপিএলের ক্রেডিবিলিটি গ্রোস। বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে। তবে আগামী বছর আদৌ বিপিএল হবে কিনা তা নিয়ে নির্দিষ্ট কোনো বার্তা দেননি তামিম ইকবাল। একই সঙ্গে বিপিএল ও বিসিবির অন্য টুর্নামেন্টে হওয়া ফিক্সিং নিয়ে অ্যালেক্স মার্শালের রিপোর্ট দ্রুতই জনসম্মুখে আনা হবে বলে জানান বিসিবি সভাপতি। রেকমেন্ডেশন এসেছে অ্যালেক্স মার্শাল থেকে। হ্যাঁ, যখন একটা জিনিস আসে তখন এটা আমরা লয়ারদের কাছে পাঠাই, আমাদের কাছে আসবে তখন আমরা আপনাদেরকে স্টেটমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল জাতীয় সংসদে উষ্ণ অভ্যর্থনা। প্রাতিষ্ঠানিক রূপে গণতন্ত্র, বিজয়ীকে পরাজিত প্রার্থীর অভিনন্দন। তৃণমূল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর উপদেষ্টার পাশাপাশি সামলাবেন দলের সাংগঠনিক দায়িত্ব। এবং বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদি দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। আগের চেয়ে ঢাকার উদ্বেগ বেশি অনুধাবন করছে দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।